হ্যালো, শুনতে পাচ্ছ অপ্রদীপ? আচ্ছা। আগের দিনকে ওয়েব অপটিক্সটা বলেছিলাম, আজকে মডার্ন ফিজিক্সে এন্টার করবো। মডার্ন ফিজিক্সের কনসেপ্ট দেখো দেখো পৃথিবীতে ভগবানের যে একটা এবং অদ্বিতীয় ভগবান এবং তার যে রূপটাই হলো একটা এবং সেখান থেকে বিভিন্ন ফর্মে বিভিন্ন ধর্মের মানুষ বিশ্বাস করে, এই জিনিসটা মডার্ন ফিজিক্স থেকে বা কোয়ান্টাম থিওরি থেকে বা ওয়েভের যে নেচারটা, যে ডুয়েল নেচার, সেইখান থেকে খুব ভালোভাবে জিনিসটা তোমার প্রেডিক্ট করা যায়। বুঝতে পারলে? এই জিনিসটা এরকমভাবে তুমি ভাবতে পারো। দেখো, ঘটনাটা হয়েছিল কি, যখন আবিষ্কার হলো যে লাইটের দুটোই নেচার থাকে, তখন তোমার বিবেকানন্দ চিঠি লিখেছিলেন একজন সায়েন্টিস্টকে, সম্ভবত টেসলাকে, এবং তিনি বলেছিলেন যে তোমাদের এই থিওরিগুলো জানার পর এটা আমি বুঝতে পারলাম যে ভগবানের রূপ একটাই হয়। এবং তুমি ভাবতে পারবে না এই কোয়ান্টাম থিওরি জিনিসটা বা কোয়ান্টাম ফিজিক্স জিনিসটা এতটাই পপুলার এবং সেটা এতটাই মডার্ন যুগে তোমার সেটা এতটাই রিসার্চের বিষয় যে সেটাকে রিসার্চ করে মানুষ এই যে মাইথোলজিক্যাল জিনিসগুলো সেইগুলোতে অ্যাচিভ করার চেষ্টা করে। এবং তুমি যদি খুব ডিপ স্টাডি বা ইউনিভার্সের স্ট্রাকচার কীভাবে তৈরি হলো, কীভাবে ইউনিভার্স পৃথিবীতে মানে এই মানে আমাদের মহাবিশ্বের মধ্যে এসছে, আমাদের যে তোমার গ্রহ নক্ষত্রগুলো, সেগুলো জানতে গেলে মডার্ন ফিজিক্স একমাত্র উপায় যেটাকে দিয়ে তুমি জানতে পারবে। কারণ এই মডার্ন ফিজিক্সটাই একমাত্র তোমাকে ডিপেস্ট লেভেলে ফিজিক্সের বা কোনো একটা মলিকুলের নিয়ে যেতে পারে, বা একটা কোনো মলিকুলার স্ট্রাকচার যখন তুমি পড়বে তার একদম ডিপেস্ট কোর লেভেল সম্বন্ধে ধারণা তোমাকে একমাত্র মডার্ন ফিজিক্সে দিতে পারে। নিউটনিয়ান ফিজিক্স যেটাকে তোমরা পড়ে এসছো এতদিন অবধি, সেটা হলো তোমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তারপরে তোমার বাকি যা সমস্ত কিছু নিউটনের তিনটে ল, ওইগুলোকে দিয়ে সেগুলো এক্সপ্লেন করা সম্ভব হয় না যখন তুমি পুরো মলিকুলার লেভেলে স্টাডি করছো, ইলেকট্রন প্রোটন বা আরও তাদের যে কোয়ার্কগুলো আছে ওই সব লেভেলে যখন তুমি স্টাডি করবে। এবার ঘটনাটা ঘটেছিল কি, এখানটা কয়েকটা এক্সপেরিমেন্ট থাকে, এক্সপেরিমেন্টগুলো আমাদেরকে এটা বলে। কেসটা এরকম দ্বারা ছিল যে এখানে দুটো সায়েন্টিস্টের প্রচণ্ড অবদান আছে। প্রথম মডার্ন ফিজিক্সের যে পার্টটা হবে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় তোমার ফোটো ইলেকট্রিক এফেক্ট, এরপরে আছে তোমার ম্যাটার ওয়েভ, তারপর চলে আসে নিউক্লিয়ার স্ট্রাকচার বা নিউক্লিয়ার ফিজিক্স যেটা, এবং তারপর মডার্ন ফিজিক্স শেষ হয়ে যায়। তো আমি আজকে ফোটো ইলেকট্রিক এফেক্টের সমস্ত কনসেপ্টগুলো বলে দিচ্ছি। ফোটো ইলেকট্রিক এফেক্ট এই যে পার্টটা আছে, এই পার্টে বেসিক্যালি দুটো সায়েন্টিস্টের নাম আছে, একটা হচ্ছে লেনার্ড বলে একজন সায়েন্টিস্ট, আর একটা সায়েন্টিস্টের নাম আছে স্যার আইনস্টাইনের, অ্যালবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইনের যেটা বলেছিল যে স্যার জীবনে কখনো না, আইনস্টাইন কখনো কোনো এক্সপেরিমেন্ট শো করেনি, আইনস্টাইনের কোনো রকমের ল পাবে না যে আইনস্টাইন এটাকে ল দিয়েছিল, কারণ ল তুমি তখনই বলতে পারো যখন সেটাকে তুমি আফটার এক্সপেরিমেন্ট তুমি প্রুফ করলে, যতক্ষণ না তুমি সেটা করতে পারলে ততক্ষণ সেটা ল হবে না। কিন্তু আইনস্টাইন তার সারা জীবন এটাই করেছে, যখন কোনো লোক কোনো এক্সপেরিমেন্টকে করেছে সে ম্যাথামেটিক্যালি থিওরি দিয়ে সেটাকে প্রুফ করেছিল যে হ্যাঁ থিওরিটিক্যালি ইট ক্যান পসিবল। তো এরকম একটা জিনিস ছিল, সেটা হলো লেনার্ড এক্সপেরিমেন্ট। লেনার্ড এক্সপেরিমেন্টে জিনিসটা হয়েছিল কি, জিনিসটা এরকম দ্বারা হয়েছিল যে একটা মানে দুটো মেটাল প্লেট নেওয়া হয়েছিল এরকমভাবে, এটা একটা গ্লাস টিউবের মধ্যে রাখা ছিল এবং এটাকে এরকমভাবে একটা পোটেনশিয়াল সাপ্লাইয়ের সঙ্গে জয়েন করা ছিল। এখন হয়েছিল কি, জিনিসটা দেখা গেছিলো যে এখানটাতে কিছু একটা অ্যামমিটার রাখা ছিল। তুমি ভেবে দেখো, যখন আমি বলছি এটা নেগেটিভ মানে এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, সেই সময় তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি বলি যে কারেন্ট কোন দিকে যাবে, না কারেন্ট যাবে এই দিক থেকে এই দিকে, মানে এইভাবে কারেন্ট মুভ করবে এটার মধ্যে। যদি কারেন্ট এভাবে মুভ করে তাহলে ইলেকট্রনকে অবভিয়াসলি উল্টো দিকে ঘুরতে হবে, এই দিকে যাবে কিনা ইলেকট্রন, তাই না? যদি ইলেকট্রন এইদিকে যায় তার মানে ইলেকট্রন এইখান থেকে এইদিকে আসছে এবং তার জন্য কারেন্টটা এইখান থেকে এখানে মুভ করছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হলো যদি কারেন্ট আজকে এখান থেকে এমিট হয় তাহলে সেই কারেন্টটা যখন এইখান থেকে এই দিকে আসতে যাবে মাঝখানে সে কিন্তু আসতে পারবে না, কারণ মাঝখানে জায়গাটা তার কাছে পুরোপুরি ফাঁকা আছে, জায়গাটা পুরো ফাঁকা থাকার দরুন সে এই জায়গাটাকে কভার করতে পারবে না। তো যখনই সে এই জায়গাটাকে পার করে আসতে পারবে না তখনই সার্কিটটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু লেনার্ড যখন এই এক্সপেরিমেন্টটা করলো তখন সে দেখতে পেলো যে যদি সে এখানটাতে লাইটকে ফেলে এই সারফেসটার উপরে, সে লাইটকে ইনসিডেন্ট করায় এরকমভাবে, তো তাহলে লেনার্ড দেখলো যে এই যে অ্যামমিটার সেটার যে কাঁটা সেটা ডিফ্লেকশন শো করছে, সেটা ডিফ্লেকশন শো করছে এর মানে আছে, সেটা ডিফ্লেকশন শো করছে এর মানে হলো যে অবভিয়াসলি এই যে সার্কিটটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এর মানে হলো যে যে ইলেকট্রনগুলো পাস হয়েছে সেই ইলেকট্রনগুলো অবভিয়াসলি রিজিয়নটাকে ক্রস করতে পারছে, কারণ যদি না পারতো তাহলে মাঝখানে ওপেন সার্কিট কন্ডিশন হতো এবং সেটা কারেন্টের কোনো রকমভাবে ডিফ্লেকশন দিতে পারতো না। কেসটা বুঝতে পারলে কি বললাম আমি? বুঝতে পারছো? হ্যাঁ।
তো যখন এখানে লাইট কেসে ফেললো, সে দেখতে পেলো যে এখান থেকে লাইটগুলো আসছে এবং লাইটটা আসার জন্য এখান থেকে তোমার কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হয়ে গেল। তখন লেনার্ডের মাথায় কিছু ধারণা আসা শুরু করলো, কিছু চিন্তা ভাবনা আসা শুরু করলো। তো যেটা লেনার্ড ভাবলো সেটা হলো যে আজকে যখন আমি লাইটটা ফেললাম, কারেন্ট আসতে শুরু করলো, তার মানে অবভিয়াসলি ইলেকট্রন এমিশন হয়েছে। ইলেকট্রন এমিশন হচ্ছে মানে কারেন্ট যদি এখান থেকে এরকমভাবে তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে যদি কারেন্টটা ফ্লো হয়, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অবভিয়াসলি ইলেকট্রনের মোশনটা আছে। তার মানে হচ্ছে এটাই যে বেসিক্যালি একটা ইলেকট্রন এখান থেকে এমিশন দিচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে ইলেকট্রন সবসময় একটা কাজ করো, লাইটটাকে এইখানে না ফেলে উল্টো দিকে ফেলো, তাহলে সুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়াও, এই দিকে ফেলো লাইটটা। তো যদি এটা হয়, তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রন এখান থেকে এমিশন করেছে এই প্লেটগুলো, এবং সেই ইলেকট্রনগুলো এইখানে রিচ করে গেছে। তো ইলেকট্রনগুলো এইদিকে রিচ করেছে। এইদিকে রিচ করে ফেলার জন্য সে সার্কিটটাকে এখন কমপ্লিট করে ফেলেছে। যেহেতু ইলেকট্রন এইদিকে যাচ্ছে, সেই কারণে কারেন্ট এইদিকে মুভ করা স্টার্ট করেছে। কেসটা বুঝতে পারলে? যখন এই সমস্ত জিনিসগুলো হলো, তার মাথায় আরও কিছু কনসেপ্ট আসতে শুরু করলো, এবং সেই কনসেপ্টগুলো হলো এরকম ধারা, সে কী করলো, এই যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটাকে ইনক্রিজ করলো একটা সময়। যখন সে পোটেনশিয়ালকে ইনক্রিজ করলো, তখন সে দেখতে পেলো যে এরা প্রত্যেকে মানে একটা সার্টেন পোটেনশিয়ালে, যদি আমি পোটেনশিয়ালকে স্থির রাখি, মানে পোটেনশিয়ালকে যদি ইনক্রিজ করি এবং ইন্টেন্সিটিকে আমি স্থির রাখি, মানে লাইটের যে ইন্টেন্সিটি, যেই পরিমাণ লাইট পড়ছে, যদি আমি সেটাকে চেঞ্জ না করি, তাহলে কারেন্টের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। মানে অ্যামিটারের যে কারেন্টের ডিফ্লেকশন দেখাচ্ছে, ওটা কোনো চেঞ্জ হচ্ছে না। আবার একটা জিনিস দেখলো, যদি আমি আজকে লাইটকে খুব বেশি ইন্টেন্সিটির ফেলি ওর ওপরে, যদি বেশি ইন্টেন্সিটির লাইট ফেলি, সেই ক্ষেত্রে কারেন্ট আবার বেশি হয়ে যাচ্ছে। আবার এটা দেখা গেল যে লাইটের ফ্রিকোয়েন্সিকে সে চেঞ্জ করে, যদি সে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে, তাহলে সে দেখতে পেলো যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য লাইটের কারেন্টের কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, যে কারেন্ট এখানটা পাচ্ছিলাম, কিন্তু তার যে স্টপিং পোটেনশিয়াল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আসবো যে স্টপিং পোটেনশিয়ালটা কী জিনিস, তার আগে আমাকে এইটা বুঝতে হবে যে এখানে ইলেকট্রনের এনার্জি সম্বন্ধে, নাহলে স্টপিং পোটেনশিয়াল বুঝতে পারবে না। আমরা একটা জিনিস জানি যে যদি আমি কোনো একটা ইলেকট্রনকে বা কোনো একটা চার্জকে যদি আমি ভি পোটেনশিয়াল ডিফারেন্সে রাখি, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে যে এনার্জিটা চলে আসে সেটা কত হয়, কিউ ইন্টু ভি, যেটা ইলেকট্রনের জন্য আমি বলবো ই ইন্টু ভি। তুমি ভেবে দেখো, আজকে এই যে প্লেটটা আছে, তার সারফেসে বিভিন্ন রকমের অরবিটস আছে, যে অরবিটসগুলোতে বিভিন্ন ইলেকট্রন রোটেট করছে। যদি আমি জুম করে দেখি, তাহলে এরকম কিছু স্ট্রাকচার আমি দেখতে পাবো, যে বিভিন্ন অরবিটস পাবো, এবং সেই বিভিন্ন অরবিটসগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন ইলেকট্রনস আর কি রোটেট করছে, এটা আমি দেখতে পাবো। এটা যেমন এখানটা আমি ডায়াগ্রাম আর কি আঁকলাম, অসংখ্য ইলেকট্রনস দেখালাম আমি এখানটাতে, এবং মানে কয়েকটা জাস্ট পোর্শনকে আমি দেখালাম। যখন লাইটটা আসবে, এসে স্ট্রাইক করবে, স্ট্রাইক করিয়ে একটা ইলেকট্রনকে সরিয়ে দেবে এবং বাইরে বার করবে। এখন আমরা জানি যে যেই ইলেকট্রনটা সবচেয়ে কাছে থাকে, যত ক্লোজ টু নিউক্লিয়াস হবে, তত তার উপর অ্যাট্রাকশন বাড়বে নিউক্লিয়াসের, এবং তাকে ওই কক্ষপথ থেকে বাইরে বার করতে গেলে আমাকে বেশি পরিমাণের এনার্জি তাকে দিতে হবে, এবং যত সে দূরে থাকবে নিউক্লিয়াস থেকে, তত তার সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কম হবে, যেই জন্য কম পরিমাণের লাইটকে আমাকে দিলেই সেটা ওখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা অবধি ঠিক ছিল। এখন যখনই লাইটকে ফেলা হচ্ছে, তখন দেখা গেল যদি একটা কোনো ওয়েভ হয়, ধরো আমি বললাম যে হিট হলো একটা ওয়েভ, যেরকম ধরো হিট এনার্জি একটা ওয়েভ ফর্মে ট্রান্সমিট হয়। এই হিট এনার্জিটা যদি আজকে তুমি কোনো একটা বডির ওপর দাও, তুমি যেটা গরম করো, এরকম কখনো হয় না যে তুমি হিট দিলে সঙ্গে সঙ্গে গরম হলো, তা কিন্তু হয় না, কিছু টাইম নেয় সেটা গরম হওয়ার জন্য। কিন্তু যদি তুমি এরকম ধরা করো যে একটা বলকে তুমি রেখে দিয়েছো আর একটা বলকে ছুঁড়ে মারলে, ধাক্কা লাগবে, সঙ্গে সঙ্গে বলটা ডিসপ্লেস হয়ে যাবে, হয় কি না বলো এই দুটো জিনিস? এটাই তো হয়, হয় কি হয় না বলো? হ্যাঁ স্যার। এটাই হয়। এই জিনিসটা এখানেও অবজার্ভ করা গেছিলো, এটা দেখা গেছিলো যখনই লাইটটাকে দেওয়া হলো, এমন নয় সেটা দেন, মানে এমন নয় যে বিশাল কিছু টাইম নিয়ে তারপর ইলেকট্রনটা বেরোচ্ছে। দেখা গেল যে অলমোস্ট লাইট পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে একটা মাথায় চিনতে এলো সায়েন্টিস্টদের, যে যদি লাইটটা ওয়েভ হতো, তাহলে সেই ক্ষেত্রে লাইট যখন স্ট্রাইক করতো, তারপর কিছুক্ষণ টাইম সেটা নিত ইলেকট্রনটার ওপর সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য, তো ইলেকট্রন সেটাকে অ্যাবজর্ব করতো, তারপর সেটা ইমিট হতো। কিন্তু লাইট যদি ওয়েভ না হয়, যদি সেটা পার্টিকেল হয়, তবেই একমাত্র সম্ভব যে সেটা আসবে, ধাক্কা মারবে এবং ইলেকট্রনকে বার করে দেবে, মানে 1-to-1 কোলিশন হবে। এখান থেকে মানুষের মাথায় চিন্তা ভাবনা এলো যে
লাইট তার মানে পারফেক্টলি ওয়েভ নেচার শো করছে, এবং যদি সে ওয়েভ নেচার শো করতো তাহলে যখন লাইট ইনসিডেন্ট করলাম সঙ্গে সঙ্গে ইলেকট্রন সেখান থেকে এমিট হতো না, টাইম নিত, কারণ লাইটকে অ্যাবজর্ব করবে, তারপর এক্সাইটেড হবে, তারপর সে বাইরে বেরোবে। তো অলমোস্ট 10⁻⁻14 সেকেন্ড এরকম অ্যারাউন্ড একটা টাইম লাগে সেখানটাতে, 14 কি 19 এরকম একটা সেকেন্ড টাইম লাগে। কিন্তু সেই টাইমটার থেকেও কম সময়ে ইলেকট্রন বেরিয়ে আসছিল। তখন ভাবনা চিন্তা তারা শুরু করলো। এর আগে অবধি কিন্তু লাইটের নেচার বলতে শুধুমাত্র প্রত্যেকেই ভাবতো ওয়েভ নেচার, কিন্তু এই এক্সপেরিমেন্টটা লেনার্ড এক্সপেরিমেন্ট করার পর থেকে মানুষ ভাবনা চিন্তা শুরু করলো। যেখানে লেনার্ডের যে এক্সপেরিমেন্টটা লেনার্ড করেছিল সেখান থেকে অনেক গ্রাফস সে দিয়েছিল, কিন্তু সেই লেনার্ড এক্সপেরিমেন্টের লজিকগুলো কি সেগুলো লেনার্ড বলতে পারেনি, সেটাকে এক্সপ্লেন করেছিল আইনস্টাইন। যে আমি বলেছিলাম যে আইনস্টাইন কোনো এক্সপেরিমেন্ট করেনি, কিন্তু বিভিন্ন থিওরি দিয়েছিল এবং অনেকের এক্সপেরিমেন্টকে সে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করেছিল, যেটা অন্য সায়েন্টিস্ট হয়তো করতে পারছে না। তো যখন এই কাজটা হলো তখন মানুষের মাথায় এলো যে লাইটের তার মানে পার্টিকেল নেচার থাকবে, না থাকলে পার্টিকেলের মতন এই কাজ সে করতে পারতো, যে ঝট করে এলো ধাক্কা মারলো এবং ডিসপ্লেস করলো, এটা হতে পারতো না। এবারে কি হচ্ছে, যদি একটা লাইট আসে এবং অরবিটের ওপর কোনো একটা ইলেকট্রনকে ধাক্কা মারে, তো যেটা আউটার অরবিটে তাকে ডিসপ্লেস করতে গেলে আমাকে কম এনার্জি সাপ্লাই করতে হবে, যেটা ইনার অরবিট তাকে ডিসপ্লেস করতে গেলে আমাকে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, কারণ তার সঙ্গে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন সেটা অনেকটা বেশি, তাকে ওখান থেকে সরাতে গেলে আমাকে অবভিয়াসলি বেশি এনার্জি সাপ্লাই করতেই হবে। এটা অবধি ঠিক আছে গেল। এবারে যখন মানুষ এটা বললো যে তাই যদি লাইটের পার্টিকেল নেচার থেকে থাকে, তাহলে সেই পার্টিকেল নেচার থাকলে সেই ক্ষেত্রে যেই ইলেকট্রনগুলোকে সে বার করলো, প্রথম কথা হলো যে সেই পার্টিকেল নেচার যদি তার থাকে তাহলে সেই পার্টিকেলটা কি আমরা কেন দেখতে পাই না? তো তখন বললো যে পার্টিকেল নেচার বলতে এটা যে লাইট কোনো পার্টিকেল নিয়ে তৈরি নয়, তার একটা পার্টিকেল নেচার মানে পার্টিকেলের মতন সে বিহেভিয়ার শো করতে হয়। যেমন আমি তোমাকে বললাম যে ধরো আজকে কেউ শাহরুখ খানের মিমিক্রি করে, তার মানে এটা নয় যে সে শাহরুখ খান, অনেকে শাহরুখ খানের মতো দেখতেও হয়, তার মানে এটা নয় সে শাহরুখ খান, কিন্তু ওর মতন বিহেভিয়ার সে দেখাচ্ছে লোকের সামনে। লাইট হলো সেম জিনিস, এই পার্টিকেল নয় কিন্তু পার্টিকেলের মতন বিহেভিয়ার শো করে, মানে একটা না দুমুখো সাপ, যার কাছে যেরকম তার কাছে সেরকমভাবে সে রিপ্রেজেন্ট করে। তো এই হলো সেই জিনিস। লাইট যখনই ওয়েভের প্রপার্টি কোথাও শো করা দরকার হয়, যেখানে ওয়েভ নেচার শো করতে হবে সেখানটাতে লাইট ওয়েভের প্রপার্টিকে শো করে, যেখানে পার্টিকেল লাইক নেচার শো করাতে হবে সেখানে লাইট পার্টিকেলের নেচারকে শো করে। কিন্তু লাইট না তো 100% আমি বলতে পারি সেটা পার্টিকেল। তো পার্টিকেলের যা যা প্রপার্টি থাকে, তার মাস থাকে, লাইটের কিছু মাস নেই, কিন্তু মাস লাইক একটা প্রপার্টি আমরা বার করতে পারি সেখান থেকে। কী করে করবো সেটা পরে দেখতে পাবে। তো বলো যদি এটা পার্টিকেল হয় তার মানে সেটা আসবে, ধাক্কা মারবে, এখান থেকে সেটা ইলেকট্রনটাকে ডিসপ্লেস করে দেবে, 1-to-1 কলিশন। একটা লাইট আসবে, একটা ইলেকট্রনকে স্ট্রাইক করবে, সেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। কিন্তু এমন নয় যে একটা লাইট আসবে এবং 10খানা ইলেকট্রনকে বা মোর দ্যান 1 ইলেকট্রনকে, ইভেন 2টো ইলেকট্রনকেও সে ডিসপ্লেস করবে, তা কিন্তু নয়। একজন আসবে, একজনকেই বার করবে। এটা ছিল তার বেসিক ফেনোমেনাটা। তো বললো যখন লাইটটা আসছে তখন যেই মুহূর্তে লাইটের এনার্জিটা ট্রান্সফার হচ্ছে সেই মুহূর্তে সে তার ছোট একটা পোর্শন সেইটুকুকে ট্রান্সফার করবে, যেইটুকু ট্রান্সফার করলে ওই ইলেকট্রনটা ওখান থেকে বেরিয়ে যেতে পারে। তো ট্রান্সফার করার সময় সে তার একটা ফ্র্যাকশন অফ এনার্জিকে ওই ইলেকট্রনকে দান করলো, এবং সেই ফ্র্যাকশন অফ এনার্জিটাকে যেই ফর্মে দান করা হলো আমরা সেটাকেই বলে একটা ফোটন। চেষ্টা বুঝতে পারলে? তো ফোটন হলো পার্টিকেল লাইক প্রপার্টি অফ দি লাইট, পার্টিকেল না। এবার একটা মিসকনসেপশন লোকের থাকে যে লাইট উপর থেকে নিচে যখন আসে তখন অনেক কটা ফোটন পরপর আসে, একদমই নয়। লাইট আসে কন্টিনিউয়াস ওয়েভ ফর্মে, যখনই সে একটা কোনো জায়গায় স্ট্রাইক করবে তখন সে তার এনার্জির একটা পোর্শন ওই জায়গাতে দান করবে, এবং যে দান করলো আমি বলছি ওটা একটা ফোটন গেল। তো ফোটন মানে কিন্তু একদমই নয় যে লাইটটা পুরোপুরি প্রথম থেকে ফোটন ফর্মে আসছে না, যখন লাইটটা কোথাও স্ট্রাইক করলো সেই সময় তার যেই পরিমাণ ফ্র্যাকশন অফ এনার্জি সেখানে গেল সেটাই হলো তার ফোটন, মানে সেটাই হলো তার তোমার কি বলে ওই পরিমাণ ফ্র্যাকশন অফ এনার্জি যখন সেখানে চলে গেল আমি বললাম সেটা ফোটনের ফর্মে গেল, একটা পার্টিকেল লাইক প্রপার্টি লাইটের। কিছুটা বুঝতে পারছো? হ্যাঁ, কি বললাম? হ্যাঁ স্যার। হলো। এবার এখানটাতে যখন এক্সপেরিমেন্টটা শো হলো সেখানে দেখা গেল যে যত বেশি ইন্টেন্সিটি সে ইনক্রিজ করছে, মানে লাইটের যত সে ইন্টেন্সিটিকে বাড়ালো তত তার যে কারেন্ট, ধরো তার যে কারেন্টটা, এটা হলো কারেন্ট আর এটা হলো ইন্টেন্সিটি, যত ইন্টেন্সিটি বাড়ছে তত তার কারেন্ট বাড়ছে। এটা কেন? কারণ যত বেশি ইন্টেন্সিটি লাইট বের পড়বে তত বেশি এনার্জি আমি সারফেসটার উপর সাপ্লাই করলাম, এবং সাপ্লাই করলে তত বেশি ইনার অরবিট থেকেও লাইট মানে ইলেকট্রনস বাইরে বেরোবে, যত বেশি বেরোবে তত বেশি কারেন্ট হবে। তো ইন্টেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি কারেন্ট, এটা হলো কনসেপ্টটা। এটাকে আইনস্টাইন এক্সপ্লেন করলো। এরপরে আবার একটা জিনিস দেখা গেল, সেটা হলো যদি সে ফ্রিকোয়েন্সিকে ইনক্রিজ করে, ফ্রিকোয়েন্সিকে, আচ্ছা এটা বলার আগে স্টপিং পোটেনশিয়ালটা হবে না, এটা বুঝতে পারবে না। এবার আসছে স্টপিং পোটেনশিয়াল। প্রথমত আমি যে বললাম যে ইলেকট্রন বিভিন্ন অরবিট থেকে বেরোবে, যে ইলেকট্রনটা ধরো আজকে তুমি 100 টাকা নিয়ে বাজার গেলে, সেই 100 টাকা নিয়ে যদি বাজার যাও তাহলে তার কিছু পোর্শন তুমি এরকম ধারা করবে জিনিসপত্র কিনলে। সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি 60 টাকার জিনিস কিনলে, বাকি যে 40 টাকা সেই 40 টাকা তোমার আসা যাওয়ার কাজে লেগে যাবে।
এখানে তাই হয়। ধরো আজকে আমি বললাম যে একটা মানে ইলেকট্রনের যে অরবিট, তাদের বিভিন্ন অরবিটের বিভিন্ন এনার্জি লেভেল থাকে। তো যদি আমি বলি যে একটা কোনো পার্টিকুলার এনার্জি অরবিটে কোনো একটা ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনটাকে যদি আমি ওই অরবিট থেকে ডিসপ্লেস করাতে যাই, সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম সেই অরবিটটার এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে। সাপোজ আমি 100 জুল এনার্জি সাপ্লাই করেছি, অরবিটটার এনার্জি হচ্ছে 40 জুল। তো ওখানকার যে ইলেকট্রনটা, সে ওই 100 জুলের মধ্যে 40 জুলকে ইউজ করবে, ইউজ করে সে ওইখান থেকে জাম্প করবে, জাম্প করে যখন সে দূরে যাবে তখন বাকি 60 জুল যেটা তার কাছে পড়ে আছে ওইটাকে নিয়ে সে দূরে যাবে। এটা হলো ফেনোমেনাটা। এখন কোন অরবিট থেকে ইলেকট্রন বেরোচ্ছে এগুলো আমার পক্ষে জানা সম্ভব নয়। প্র্যাকটিক্যালি যদি আমি বলি যে ইলেকট্রন বেরোচ্ছে, আমি প্র্যাকটিক্যালি ধরে বলতে পারবো না যে কোন অরবিট থেকে বেরো, ইভেন আমি ধরতেও পারবো না ইলেকট্রনটাকে, কারণ অনেক ফাস্টলি সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি বুঝবো কী করে যেটা সব থেকে আউটার অরবিট থেকে যে ইলেকট্রনটা বেরোলো তার এনার্জি কত? এবার একটা জিনিস আমাকে বলো, যেই অরবিটের এনার্জি কম তার কাছে বাকি থাকে এনার্জি আরও বেশি থাকবে। যেই পরিমাণ লাইট এনার্জি সে পেলো, যদি আমি বলি যে অরবিটে এখন সে আছে তার এনার্জি অনেক কম, মিনিমাম, তাহলে সে মিনিমাম এনার্জি ইউজ করবে এবং যে এনার্জিকে নিয়ে সে বেরোবে, মানে যেই বাকি এনার্জিটা যেটা তাকে কাইনেটিক এনার্জি প্রোভাইড করবে, তার ভ্যালু সে বেশি পাবে সব থেকে। কারণ যতটা পেলো তার থেকে সবচেয়ে কম পরিমাণ কি ইউজ করলো, তাহলে বেশি পরিমাণ সে বাঁচিয়ে রাখলো। কেসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি কমন সেন্স দিয়ে বলো, কোন অরবিটের ইলেকট্রনের এনার্জি সবচেয়ে বেশি হবে? মানে কোন অরবিট থেকে বেরোলে ইলেকট্রনের এনার্জি সবচেয়ে বেশি থাকবে, কাইনেটিক এনার্জি, মানে যার কাছে বার করতে গেলে আমাকে কম এনার্জি প্রোভাইড করতে হবে, তাই না? কোন অরবিট থেকে সেটা হতে পারে বলো তো? একদম লাস্ট অরবিট। একদম তাই, একদম লাস্ট অরবিট থেকে, কারণ ওর এনার্জি মিনিমাম। তো ও ইউজ করবে বেরোনোর জন্য সবচেয়ে কম অ্যামাউন্ট এনার্জি, তো বাকি থাকবে ওর কাছে অনেক বেশি। তো ওর এনার্জি, কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে, ম্যাক্সিমাম হবে। তো যদি আজকে আমি এটা বলতে পারি যে ওকে আমি আটকাতে পারি, যখন ইলেকট্রনটা আসবে যদি আমি একে আটকে দিতে পারি, যেই পরিমাণ মিনিমাম এনার্জি সাপ্লাই করলে সেটা আটকে যাবে, সেই পরিমাণ আমি বলতে পারি তার কাইনেটিক এনার্জি, পারি তো? মানে ধরো তুমি আজকে এরকম দ্বারা করছো যে আজকে অনেক লোক ছুটছে ল্যাপের মধ্যে, যে ল্যাপগুলো হয় না, তোমার 10-5টা মানে 10টা-12টা ল্যাপ করতে হয় ওদেরকে, ওই 1600 মিটার রান, 1200 মিটার রান, এরকম ধরো। এখানে অনেকে ছুটছে, তুমি ফিজিক্যালি ক্যালকুলেট করতে পারছো না কোনো মেশিন দিয়ে যে একদম ফার্স্টে যে আছে তার এনার্জি কত, কিন্তু তুমি এটা করতে পারো। তোমার হাতে একটা মেশিন আছে যেটা এটা ক্যালকুলেট করতে পারে তুমি কত পরিমাণ এনার্জি সাপ্লাই করছো। তো এটা কাজ করো, ধরো সামনে থেকে লোক আসছে, একদম ফার্স্টের লোকটা আছে, আমি ওকে যদি উল্টো দিক থেকে ধাক্কা দিই, তো যেই মুহূর্তে আমি ধাক্কা দিলাম, যেই পরিমাণ ধাক্কা দিলে ও দাঁড়িয়ে গেল, আমি বলতে পারি আমার যে রিডিংটা দেখালো এখানটাতে যে আমি কত পরিমাণ এনার্জি ওকে সাপ্লাই করলাম, আমি বলতে পারি ওরও এনার্জি সেম ছিল, যেই কারণে সেম পরিমাণ এনার্জি অপোজিট থেকে দেওয়ার দরুন সে ওখানে দাঁড়িয়ে গেল। এখন পারি বলতে? হ্যাঁ। আর ওর এনার্জি ছিল ম্যাক্সিমাম। তার মানে ম্যাক্সিমাম ইলেকট্রনটাকে যদি দাঁড় করে দিতে পারি, তাহলে বাকি সমস্ত ইলেকট্রনের মুভমেন্টকে আমি বন্ধ করতে পারবো। কারণ যেটা সবচেয়ে জোরে যাচ্ছিল, যেটা একদম আউটার মোস্ট সেল থেকে বেরিয়েছিল, আমি ওই ইলেকট্রনকে থামিয়ে দিয়েছি, তাহলে বাকিগুলো তো থামানো আমার কাছে চুটকির ব্যাপার। বুঝতে পারলে? তো এই যে ইলেকট্রনের এনার্জিটা কত, ফাস্টেস্ট ইলেকট্রনটার এনার্জি কত হবে, সেটাকে ক্যালকুলেটর যেহেতু কোনো মেথড দিয়ে করা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমরা লজিক অ্যাপ্লাই করি। তো আমরা জানি যে যখন একটা ইলেকট্রনকে কোনো পোটেনশিয়াল ভি দেওয়া হয়, সেই ক্ষেত্রে তার মধ্যে এনার্জি কত আছে, ই ইন্টু ভি। এখন আমরা কি করব, আমরা এটাই করব যে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির পোলারিটিকে চেঞ্জ করে দেবো, মানে এই দিকটা করবো নেগেটিভ, এটাই করবো পজিটিভ। তাহলে এখানে চলে আসছে নেগেটিভ, এখানে আসছে পজিটিভ। এখন যদি আমি এখানটাতে যেই পরিমাণ ভোল্টেজ দিলাম যাতে করে উল্টো দিকের পোলারিটিটা বেড়ে গেল, মানে উল্টো দিকে ইলেকট্রন একটা ধাক্কা খেলো, মানে ইলেকট্রনের ওপরে এখন কত পরিমাণ এনার্জি অ্যাপ্লাই হলো, ই ইন্টু ভিএস, এই পরিমাণ এনার্জি অ্যাপ্লাই হলো। আর যদি সেখানে ফাস্টেস্ট মুভিং ইলেকট্রনটা সেখান থেকে আটকে যায়, মানে ধরো এইটা হলো ফাস্টেস্ট মুভিং, এ আটকে যায়, তাহলে আমি বলতে পারি যে এটাই হলো সেই ইলেকট্রনটা বা ফাস্টেস্ট ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি যেটা নিচে আসছিল। বলতে পারি? বলো। হ্যাঁ। তো যেই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়ার জন্য এই ইভিএসটাকে তুমি পেলে বা ইলেকট্রনটাকে তুমি দাঁড় করে দিতে পারলে, এই পোটেনশিয়ালটাকে বলে স্টপিং পোটেনশিয়াল। তো স্টপিং পোটেনশিয়ালটা হলো সেই জিনিসটা যেটাকে দেওয়ার জন্য তুমি ফাস্টেস্ট মুভিং ইলেকট্রনটাকে স্টপ করে দিতে পারো, তার মোশন থেমে যাবে, ওটা হলো স্টপিং পোটেনশিয়াল। এবারে যখন লেনার্ড স্টপিং পোটেনশিয়াল বার করে ফেললো সব কিছু, এবার সে দেখলো যে আমি একটা কাজ করে আমি ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করি। যখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব, তখন সে দেখতে পারলো যে এই ক্ষেত্রে যে কারেন্টটাকে সে পাচ্ছিল সেটা কিন্তু কনস্ট্যান্ট পাচ্ছে, কারেন্টটাকে সে কনস্ট্যান্ট পাচ্ছে, কিন্তু সে দেখলো যে সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য যে
স্টপিং পোটেনশিয়ালটাকে সে পাচ্ছিল, সেই স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যত বেশি ফ্রিকোয়েন্সি, ধরো আমি বললাম নিউ 3 ফ্রিকোয়েন্সি, এটা বেশি হবে নিউ 2 ফ্রিকোয়েন্সি থেকে, দ্যাট উইল বি গ্রেটার দ্যান নিউ 1 ফ্রিকোয়েন্সি। এবং এর জন্য স্টপিং পোটেনশিয়াল কত হবে? মাইনাস VS1 মাইনাস VS2, মাইনাস কেন? কারণ আমি উল্টো পোলারিটিকে ইউজ করছি এখানটাতে, মাইনাস VS3। লেনার্ড এক্সপ্লেন করতে পারলো না যে কারেন্ট তো ভাই সেম পাচ্ছি, কারেন্ট তো আমি সেম পাচ্ছি, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কেন চেঞ্জ হচ্ছে? আবার এক্সপ্লেন করলো আইনস্টাইন। আইনস্টাইন বললো যে যত বেশি তুমি ইন্টেন্সিটি দেবে তত বেশি ইলেকট্রন বেরোবে, কারণ সে এনার্জি বেশি পাচ্ছে। এবারে এখানটা একটা কাজ চলে আসে, সেটা হলো, বা ইলেকট্রন এনার্জি বেশি হবে বলাটা ভুল, ইন্টেন্সিটি বেশি হওয়া মানে নাম্বার অফ ফোটনস বেশি স্ট্রাইক করছে, তো বেশি ইলেকট্রনকে সে ডিসপ্লেস করলো। এখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে ফেললাম। ফ্রিকোয়েন্সি চেঞ্জ যদি করি, দেখো আমরা জানি যে ইকুয়াল টু এইচ নিউ, পড়েছো কি তোমরা এটা? ইকুয়াল টু এইচ, হ্যাঁ স্যার। মানে এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন দি ফ্রিকোয়েন্সি, এনার্জি ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি। যদি এনার্জি ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে, তো যত বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি সে পাবে তত বেশি পরিমাণ তার এনার্জি বাড়বে, এবং যত বেশি এনার্জি বাড়বে তাকে আটকাতে হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, তো যত বেশি পরিমাণ তার এনার্জি বাড়বে তত বেশি তার স্টপিং পোটেনশিয়াল বাড়বে, তাই তো? বাড়বে তো? বলো বলো। হ্যাঁ। তো দেখো, যত বেশি ফ্রিকোয়েন্সি বাড়ছে তত বেশি তার স্টপিং পোটেনশিয়াল বাড়ছে, কারণ সেই ইলেকট্রনটার এনার্জি অনেক বেশি হচ্ছে, তাকে আটকাতে গেলে বেশি পরিমাণ স্টপিং পোটেনশিয়াল আমাকে প্রোভাইড করতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হলো, আমি যখন এরকম দ্বারা কাজটা করছি যে ঠিক আছে চলো স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে ইয়ে হলো, তো একটা কাজ করি, আমি তাহলে স্টপিং পোটেনশিয়ালকে চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমি দেখি যে কারেন্ট কী হবে। তো যদি আমি স্টপিং পোটেনশিয়ালকে চেঞ্জ করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে তুমি যত বেশি, মানে সেম স্টপিং পোটেনশিয়াল তুমি রাখো, কিন্তু তুমি কী করছো, ইন্টেন্সিটিকে এখন তুমি চেঞ্জ করছো। তুমি স্টপিং পোটেনশিয়ালকে সেম রাখলে কিন্তু ইন্টেন্সিটিকে তুমি চেঞ্জ করছো, সেই ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট বেশি হতে শুরু করে দেয় এরকমভাবে। তো দেখো, স্টপিং পোটেনশিয়ালকে আমি সেম রাখলাম, কিন্তু কারেন্ট আর ইন্টেন্সিটির মধ্যে আমি রিলেশনটাকে দেখছি। এখানে পাচ্ছি আমি I1, এখানে পাচ্ছি আমি I2, এখানে পাচ্ছি আমি I3, তো I1 ইজ গ্রেটার দ্যান I2 গ্রেটার দ্যান I3। এখানে কি হচ্ছে, আমি স্টপিং পোটেনশিয়াল সেম রাখলাম ঠিক আছে, কিন্তু যত বেশি ইন্টেন্সিটি বাড়ালাম তত বেশি ফোটনস আমি স্ট্রাইক করালাম, যত বেশি ফোটন স্ট্রাইক করলো তত বেশি কারেন্ট আমি পেতে শুরু করলাম, কারণ ইলেকট্রন তত বেশি বেরোতে শুরু করলো, কিন্তু স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হবে না। তার কারণ কি, স্টপিং পোটেনশিয়াল ফাস্টেস্ট মুভিং ইলেকট্রনটাকে আটকানোর জন্য লাগে, আর আমি বললাম সেটা ডিপেন্ড বাবা, দাঁড়া, চলে এসছে চলে এসছে চলে এসছে। সেকেন্ড টাইম অফ হয়ে গেল, দুবার হুটহাট করে অফ হয়ে যায়। আগে একবার হলো, এক্ষুনি আবার অফ হলো, দিয়ে আবার চলে এলো এক্ষুনি। যাই হোক, শোনো যেটা আমি বলছিলাম, তো যেহেতু আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি না, ইন্টেন্সিটিকে চেঞ্জ করছি, যেই কারণে স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আমি কেন স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ করবো? আমি তাকে যেই পরিমাণ এনার্জি দিলাম সেটা ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির ওপর, আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জই করিনি, জাস্ট ইন্টেন্সিটিকে আমি চেঞ্জ করেছি, মানে নাম্বার অফ ফোটনস বেশি স্ট্রাইক করেছি, তো বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছি, ফ্রিকোয়েন্সি সেম আছে, স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ করে। তো মনে রাখবে, intensity dependent, sorry, number of current is dependent on the intensity, but stopping potential it is dependent on the frequency. কেন, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো স্টার মার্ক করে পারলে লিখে নাও। এবার দেখো, এগুলো লেখার কোনো দরকার নেই তোমাদের, কারণ এগুলো তোমাদের বইতে প্রত্যেকে পাবে গ্রাফগুলো, জাস্ট গ্রাফের লজিকটাকে বোঝো, যেটা অসুবিধাটা হয় লোকের। লজিকটা বুঝতে পারলে, তোমরা বই খুলবে দেখবে প্রত্যেকটা গ্রাফ দেওয়া আছে,
সব বইতে দেওয়া থাকে গ্রাফগুলো আর এক্সপেরিমেন্টের সেটআপগুলো। তো জাস্ট তুমি পারলে কোথাও স্টার মার্ক করে লিখে নাও, বই খুলেও লিখতে পারো, যেখানে এই গ্রাফগুলো দেওয়া থাকবে যে কারেন্ট, মানে এই যে কারেন্টটা হয় না, এটাকে ফোটো কারেন্ট বলা হয়, কারণ ফোটনগুলো আসার পরে কারেন্টটা জেনারেটটা হয়। তো লিখে নেবে ফোটো কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দি ইন্টেন্সিটি অফ লাইট, মানে স্মল আই ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল আই। ফোটো কারেন্ট আইপি বলছে এটাকে আমি, ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি। আর একটা হয় যে স্টপিং পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ লাইট। এই দুটো জিনিসকে মাথায় রাখবে, লিখে নাও। ইন্দ্রাণী কোথায় ছিল এতদিন? স্যার আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, মানে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছিল, তো আমার কাছে ছিল না ফোনটা। ও আচ্ছা আচ্ছা, অন্য কোনো ফোন ছিল না? না আসলে বাবা তো বাড়িতে থাকে না সব সময়, ও তো আর এটা তো আমার ফোন নয়, মায়ের ফোনে ক্লাস করি আমি। ও, তোমার ফোন নেই নিচে? না আমার এখনো ফোন আমি কিনিনি। খুব ভালো কাজ করেছো, জীবনে সবচেয়ে ভালো কাজ তুমি এটাই করলে, জানো তো, যে তুমি এখনো ফোন নাওনি। সব থেকে ভালো কাজ করেছো এটা এখনো অবধি। বুঝতে পারলে কি বললাম এগুলো? হ্যাঁ স্যার। আগের ভিডিওগুলো কি পেয়ে গেছো? না আমি এখনো পাইনি। ঠিক আছে, আগের ভিডিওগুলো পেলে দেখে নে চটপট করে। হুম। হলো, বোঝা গেল? এবার দেখো চলে আসছে আমি নেক্সট পার্টটা, সেটা হলো ঠিক আছে এই সমস্ত কিছু আমার জানা হয়ে গেল, এইগুলোর সম্বন্ধে জানলাম। এবার আমি জানলাম যে ফোটন বলে কোনো একটা জিনিস পৃথিবীতে থাকতে পারে, যেটাকে আমরা বেসিক্যালি বলছি, এই কারণে ফটো কথাটা যেখানেই আসে দেখবে আমি বলেছি ফটোগ্রাফি, কারণ সেখানে আমি বেসিক্যালি লাইটকে ইউজ করে কাজ করছি, লাইটের ফোটন স্ট্রাইক করছে আমার শরীরে এবং সেখান থেকে গিয়ে সেটা ক্যামেরার ভেতরে রাখা যে ফিল্মটা আছে সেই ফিল্মটার ওপর সে একটা কিছু স্পট তৈরি করছে, যেরকম স্ট্রাকচার থেকে সে ফিরে আসছে সেরকম স্ট্রাকচারের সে স্পট সেখানে তৈরি করছে, যেখানে বলা হয় ফটোগ্রাফি। ফটো কথাটা যেখানেই আসবে জানবে সেখানটাতে লাইটের রোল প্লে করে, কারণ ফটো মানে বেসিক্যালি ফোটনকে সেখানটাতে ইউজ করা হয়। এবার আমি চলে আসছি ফোটন জিনিসটা, যখন আমরা এত কিছু পড়েই নিলাম, তো ফোটন সম্বন্ধে এবার তোমায় জানতে হবে হোয়াট ইজ ফোটন। তাই প্রথমেই বললাম যে ফোটন হলো পার্টিকেল লাইক জিনিস, মানে পাশের বাড়ি কাকু তোমাকে বললো তুই আমার ছেলে বা মেয়ের মতন, তুমি তাকে মানলেও যে হ্যাঁ তুই আমার ছেলে বা মেয়ের মতন, তুই বললে হ্যাঁ আপনি তোমার বাবার মতন, কিন্তু না তো সে জীবনে তোমাকে মানে নিজের ছেলে বা মেয়ে হিসেবে ভাববে, না তো তুমি তাকে নিজের বাবা হিসেবে ভাববে। এটাই বাস্তব নিয়ম। ফোটন হলো সেই জিনিসটাই, পার্টিকেল লাইক বাট নট পার্টিকেল। তো পাশের বাড়ি কাকু আজকে তার ছেলেকে যদি কোথাও ঘুরতে নিয়ে যায়, হতে পারে যে যখন সে পার্কে ঘুরতে নিয়ে গেলো তোমাকে বললো তুইও চল, এবং তোমার রিক্সা ভাড়া তোমার টোটো ভাড়া সে দিয়ে দিল, তাই বলে এমন নয় যে তার সম্পত্তির অধিকার তোমাকে দিয়ে দেবে, তাই না? ওটা কখনো হবে না, ওটা তার নিজের ছেলে বা মেয়ের নামই থাকবে। তার কারণটা হলো ওটা যে তুমি তার ছেলে বা মেয়ের মতন, কিন্তু ছেলে বা মেয়ে নও, এই হচ্ছে ঘটনাটা। তো যেহেতু আমরা ফোটনকে পার্টিকেল লাইক বলছি, তো পার্টিকেল বলতে তার মিনিমাম তার মাস থাকবে। সেই মাসটা কত হয় আমরা জানি যে E=mc² হয়, তাহলে আমি বলতে পারি যে মাস হবে দ্যাট উইল বি ইকুয়াল টু E/c²। আর আমি এটাও জানি যে ই মানে কত, hc/λ ইন্টু c², তাহলে আসবে কতটা h/λ ইন্টু c। তো এটা হলো ফোটনের মাস। এই মাসটাকে বলে ইকুইভ্যালেন্ট মাস ফোটনের। ইকুইভ্যালেন্ট মাস বলা হয় মাসটাকে, রিয়েল মাস কিন্তু নয়। রিয়েল মাস বলতে রিয়েল তো সে এক্সিস্টই করে না, রিয়েল কোথায় সে পার্টিকেল, কোথায় তুমি তাকে হাতে ধরে মেজার করতে পারবে? রিয়েলি সে পার্টিকেল নয়, পার্টিকেল লাইক। তার মাস লাইক যদি কোনো কোয়ান্টিটি থেকে থাকে সেটা হলো এইটা h/λ ইন্টু c। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে যখন আমি বলছি যে কোনো একটা বস্তুকে আমি তার মাস ক্যালকুলেট করবো, তাকে অ্যাটলিস্ট আমাকে ওজন যন্ত্রের উপর দাঁড় করাতে হবে এবং তাকে তার জন্য রেস্টে আসতে হবে। ভেবে দেখো তুমি কখনো ফোটনকে রেস্টে ধরতে পারবে? পারবে কি কোনো ফোটনকে? পারবে? না। পারবে না। যেহেতু সে রেস্টে কখনো আসতে পারবে না, সেই জন্য ফোটনের যে রেস্ট মাস সেটা হলো 0। তো রেস্ট মাস অফ ফোটন ইজ 0। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, কি কথা বললেন আপনি, ফোটনের রেস্ট মাস 0, আমাদের রেস্ট মাস কত? আমাদের রেস্ট মাস আমরা যদি এক্ষুনি ওজন যন্ত্রের উপর দাঁড়াই, তাহলে আমাদের রেস্ট মাস আমি পেয়ে যাব কত, যা ব্রিডিং দেখাবে সেটাই আমাদের রেস্ট মাস, কারণ ওই রেস্টের অবস্থা থাকে, মানে রেস্টে থাকা অবস্থায় আমি তার মেজারমেন্টটা নিলাম। মাথায় একটা কোয়েশ্চেন স্ট্রাইক করে, মুভিং মাস বলে কোনো জিনিস হয়? হ্যাঁ হয়, এবং আইনস্টাইন সেটা বলেওছে, যদি তুমি মুভ করো তোমার মাসের মধ্যে চেঞ্জ আসবে,
তুমি যদি মুভ করো তোমার মাসের মধ্যে চেঞ্জ আসবে। কেসটা বুঝতে পারলে? তো মুভিং মাস বলতে কি না, যখন তাহলে ফোটন যদি মুভ করে সেই ক্ষেত্রে ফোটনের মাসের মধ্যে এবার তুমি লক্ষ্য করে দেখো না, আমি বললাম রেস্ট মাস হলো 0, তো এইচটা কত হয়? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 × 10⁻34 এটার ভ্যালু হয়, ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু সি করছো যখন তুমি, এবং ল্যামডা ইন্টু সি করলে সেই ভ্যালুটা অনেকটা কম আসে। তো যাই হোক না কেন সেটা অ্যাটলিস্ট 0 থেকে বেশি আসবে। মানে যখন সে মোশনে থাকলো তখন তার মাস বেশি পাচ্ছ, ইকুইভ্যালেন্ট মাসটা, কিন্তু রেস্টে থাকা অবস্থা তুমি কম পাচ্ছিলে, 0 পাচ্ছিলে। তো ফোটনের ক্ষেত্রে এটা হয়, মানে তার মাস চেঞ্জ করছে। আমাদের ক্ষেত্রেও হবে, যদি আজকে তুমি খুব স্পিডে হাঁটো বা খুব স্পিডে দৌড়াও তোমার মাস চেঞ্জ হবে। এখন আইনস্টাইন এটা এই জন্যই বলেছিল যে যদি তুমি খুব জোরে মানে লাইটের স্পিডে মুভ করো তাহলে E = mc² অনুযায়ী তোমার সমস্ত মাস এনার্জিতে কনভার্ট হয়ে যাবে এবং তুমি হয়তো পাস্টে বা ফিউচারে ট্রাভেলও করতে পারবে। তবে প্রবলেম হলো একটাই, সেটা হলো যে প্রবলেম একটাই হবে যে তুমি তখন আর মাস থাকবে না, তুমি তখন এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আর যেই কারণে টাইম ট্রাভেল সম্ভব না, কারণ টাইম ট্রাভেল করতে গেলে সেই ক্ষেত্রে তোমাকে মাস থেকে এনার্জিতে কনভার্ট করতে হবে। তো এটা হলো ফোটনের ক্ষেত্রে। এবার যদি আমি বলি মাস আছে তার মানে মোমেন্টাম থাকবে কি থাকবে না বলো? মাস আছে মানে কি মোমেন্টাম আছে, তাই না? হ্যাঁ, তো মোমেন্টাম কত হবে? ফোটনের স্পিড কত হবে বলো তো? লাইটের স্পিড নাকি অন্য কিছু? লাইট স্পিডই হয়। লাইটের স্পিড। ফোটনের মাসটা কত পেলে? ইকুইভ্যালেন্ট এইটা। তাহলে আমি জানি যে তাহলে মোমেন্টাম কত? মাস ইন্টু ভেলোসিটি, এর জন্য কত হবে? m ইন্টু সি। এমটা কত পেয়েছো? h/λ ইন্টু সি করে ফেলো, তাহলে আসবে কত? h/λ। ফোটনের মোমেন্টাম। ফোটনের তুমি মোমেন্টাম পেয়ে গেছো। যদি তুমি ফোটনের মোমেন্টাম পেয়ে যাও, আমি এটাও জানি যে টাইমের সঙ্গে মোমেন্টাম চেঞ্জ করে তাহলে সেটা ফোর্স প্রডিউস করে। রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি? ফোর্স অ্যাপ্লাইড। মনে পড়ছে? হ্যাঁ, তাহলে যদি কোনো একটা ফোটন দেওয়ালে স্ট্রাইক করে এবং স্ট্রাইক করে সে রিবাউন্ড করে অন্য কোথাও চলে যায়, তার মোমেন্টাম চেঞ্জ করবে টাইমের সঙ্গে, সেই ক্ষেত্রে সে ফোর্স অ্যাপ্লাই করবে তো? বলো বলো। হ্যাঁ, এবং সেটা সম্ভব। ওই জন্য যদি তুমি কোনো একটা আইআইটিতে কোয়েশ্চেন দিয়েছিল যে বলেছিল যে একটা মেটালিক প্লেটকে তুমি ঝুলিয়ে রেখেছো, অনেক ইন্টেন্সিটি তুমি লাইটকে ফেললে, তো সেই প্লেটটা সরে গেছে এরকমভাবে থিটা অ্যাঙ্গেলে, তোমাকে বার করতে হবে যদি সেটা থিটা অ্যাঙ্গেলে সরে গিয়ে ইকুইলিব্রিয়ামকে মেনটেন করে, মানে ওখানে সে স্থির থাকে, তাহলে এই থিটার ভ্যালু কত হবে। বুঝতে পারলে? আমরা সেটা সলভ করতেও পারি। সেটা সরলো কারণ মোমেন্টাম চেঞ্জ হলো ফোটনের স্ট্রাইক করার জন্য। এখন কিভাবে সেটা চেঞ্জ হয় সেটাকে আমরা দেখবো যে কীভাবে সেটা চেঞ্জ হয় এবং ফোর্স কত অ্যাপ্লাই হতে পারে তার জন্য। এটাকে লিখে নাও আগে ছটপট করে। লেখা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো, তো যখন ফোটন ইনসিডেন্ট হচ্ছে দুরকমভাবে, মানে 3 রকমভাবে ইনসিডেন্ট হতে পারে। একটা হচ্ছে তোমার পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেস, একটা হচ্ছে পারফেক্টলি অ্যাবজর্পটিভ সারফেস, একটা হচ্ছে তোমার কোনো একটা অ্যাঙ্গেলে রিফ্লেকশন হলো। তো ধরো এটা একটা পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেস, এটা এখানে ফোটন আসছে, স্ট্রাইক করলো, স্ট্রাইক করে ফিরে এলো। যখন গেল তখন ইনিশিয়াল মোমেন্টাম ভেক্টর নিয়ে গেল, যখন ফিরলো তখন ফাইনাল মোমেন্টাম ভেক্টর নিয়ে ফিরলো। যখন সে যাচ্ছে তখন আমি বলতে পারি তাই ইনিশিয়াল মোমেন্টাম ভেক্টর কত না, মোমেন্টাম কত ছিল? h/λ। কোন দিকে যাচ্ছে? প্লাস এক্স মানে আই ক্যাপ। যখন ফিরছে কোন দিকে ফিরছে? মাইনাস এক্স অ্যাক্সিস, তাহলে কি লিখবো? মাইনাস h/λ আই ক্যাপ। ইউনিট টাইমে মোমেন্টামের চেঞ্জ কত হচ্ছে না, ডেল্টা পি যদি আমি বার করি ইউনিট টাইমে, সেটা কত আসবে না, পিএফ মাইনাস পিওয়াই, পিএফ মাইনাস পিআই। সেটা আসবে কত? পিএফটা কত হয়েছে? মাইনাস h/λ আই ক্যাপ মাইনাস h/λ আই ক্যাপ, তো আসবে কত? মাইনাস 2h/λ আই ক্যাপ।
তো যদি আমি বলি ইউনিট টাইমে কত চেঞ্জ হলো, মানে ডেল্টা পি বাই টি করবো, টি ইকুয়াল টু কত 1, কারণ ইউনিট টাইমে, আর তাকেই বলা হয় ফোর্স। তাহলে ফোর্স সমান কত হয়ে যাবে না ডেল্টা পি বাই 1 সেকেন্ড, তাহলে আসবে কত মাইনাস 2h বাই ল্যামডা আই ক্যাপ, ফোর্স ভেক্টরটা। তার ম্যাগনিটিউড কত আসবে, মড অফ এফ কত চলে আসবে, পজিটিভ ভ্যালু 2h বাই ল্যামডা। তো এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে যদি পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেসের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোটন ইনসিডেন্ট করে। কেসটা বোঝা গেছে? কত আসবে 2h বাই ল্যামডা, লিখে নাও। আচ্ছা একটা আমার কথা বলো, আমি তো বললাম একটা ফোটনের জন্য যদি n নাম্বার অফ ফোটন স্ট্রাইক করে, কারণ তো বাস্তবে তো একখানা ফোটন স্ট্রাইক করছে না, করছে তো n নাম্বার অফ ফোটন, তখন তুমি কি করতে, ফোর্স কত হতো সেই ক্ষেত্রে? ইন্টু এন হতো। ইন্টু এন করতে, তুমি এটা এন এইচ বাই ল্যামডাও করতে পারো, এইচ ইন্টু এন ইন্টু ল্যামডা, এটাও লিখতে পারো যদি n নাম্বার অফ ফোটনস হয়। লিখে নাও ঝটপট, লিখে নাও। হয়ে গেলে বলবে কিন্তু সবাই। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে আনসারটা দেবে তোমরা পারফেক্টলি অ্যাবজর্বটিভ হলে কী হবে, মানে ফোটনটা এলো স্ট্রাইক করলো কিন্তু আর ফিরলো না, কারণ পুরোপুরি ফোটনটা সে অ্যাবজর্ব করে ফেললো। দেখো মনে রাখবে বাস্তবে না তো পারফেক্টলি অ্যাবজর্বটিভ সারফেস হয়, না তো পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেস হয়। বাস্তবে কিছুটা পোর্শন রিফ্লেকশন হবে, কিছুটা পোর্শন অ্যাবজর্পশন হবে, ডিপেন্ড করবে মেজরিটি কোনটা। যেটা মেজরিটি হবে, ধরো আমি বলো আয়না, আয়না তোমার লাইটকে 100% থই না রিফ্লেক্ট করে, সে কিছু পোর্শন নিজেও অ্যাবজর্ব করে, যদি না করে তাহলে আয়না কখনো গরম হতো না। বুঝতে পারলে? তুমি যদি আয়নাকে রোদের নিচে রেখে দাও সেটা গরম হয়ে যায়, গরম হওয়ার কারণটা হলো এটা, তার মানে সে পুরো আলোকে অ্যাবজর্পশন করছে না, কিছু তো মানে রিফ্লেকশন করছে না পুরো আলোকে, সে কিছুটা পোর্শনকে অ্যাবজর্পশনও করছে। তো তার মানে 100% অ্যাবজর্পটিভ সারফেস বা 100% রিফ্লেকটিভ সারফেস কিছুই হয় না, বাস্তবে পার্সিয়াল রিফ্লেকটিভ বা পার্সিয়াল অ্যাবজর্পশন হয় সব সময়। দেখতে হবে কোনটা মেজরিটি, বেশি পরিমাণ কোনটা হলো, যেমন আয়নাতে ম্যাক্সিমামটা হবে রিফ্লেকশন, মিনিমামটা হবে অ্যাবজর্পশন। লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ স্যার। এবার তোমরা বার করো তো, যদি এটা পারফেক্টলি অ্যাবজর্পটিভ সারফেস দিতাম, আমি তোমাকে 1 মিনিট টাইম দিচ্ছি এখন, একদম ঠিক ঘড়ি ধরে 1 মিনিট টাইম দিচ্ছি। পারফেক্টলি অ্যাবজর্পটিভ সারফেস, আমার ঘড়িতে 7টা 12 বাজছে, আমি 7টা 13তে জিজ্ঞেস করবো পারফেক্টলি অ্যাবজর্পটিভ সারফেসের ক্ষেত্রে কি ভ্যালু পেতে তুমি? চলো টাইম শেষ হয়ে গেছে। হলো কারো? দেখো যদি এটা পারফেক্টলি অ্যাবজর্পটিভ সারফেস হতো তার মানে হতো এটাই যে এটার মধ্যে লাইট আসতো, ফোটন এলো, পি ইনিশিয়াল একটা কিছু পেতাম, কত পেতাম এইচ বাই ল্যামডা, কোন দিকে আই ক্যাপ, কিন্তু এখানে যাওয়ার সময় আমি কিচ্ছু পেতাম না, মানে পি এফটা কত পেতাম আমি, পি এফটা হয়ে যেত আমার কাছে 0। যদি পি এফটা 0 হয়, পি ইনিশিয়ালটাই শুধুমাত্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ফোর্স এর মানে কত, আগে তুমি বার করো যে ডেল্টা পি কত হবে, ডেল্টা পি হয়ে যেত পি এফ মাইনাস পি আই। আচ্ছা পি এফ কত, পি এফ হলো 0, পি আইটা কত এইচ বাই ল্যামডা আই ক্যাপ, ডেল্টা পি কত আসছে মাইনাস এইচ বাই ল্যামডা আই ক্যাপ, তাহলে ডেল্টা পি বাই ইউনিট টাইম টি ইকুয়াল টু 1, তাহলে ফোর্স কত হতো, ফোর্স হয়ে যেত আমার কাছে মাইনাস এইচ বাই ল্যামডা আই ক্যাপ। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড কত আসতো, মড অফ এফ যদি আমি নিতাম কত আসতো এইচ বাই ল্যামডা। যদি এনখানা ফোটন হতো তাহলে
এন এইচ বাই ল্যামডা। তুমি লক্ষ্য করে দেখো, যদি আমি বলি যে পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেস আর অ্যাবজর্পটিভ সারফেস, তাহলে আমি বলতে পারি যে ফোর্স গিভেন অন দি পারফেক্টলি reflective surface is equal to twice time of the force given by the photon on perfectly absorptive surface। তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, অ্যাবজর্পটিভ এন এইচ বাই ল্যামডা, ওখানে 2 এন এইচ বাই ল্যামডা। বুঝতে পারলে? লিখে নাও। স্যার এটাই করেছিলাম, তাহলে আনসার বললে না? আমি ভাবলাম ভুল হতে পারে। স্যার এইগুলো একদম ভাববে না। তুমি যদি কনসেপ্ট নিয়ে চলো, ঠিকঠাক তুমি কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো, তাহলে কনফিডেন্টলি বলবে কি আনসার হয়েছে। বুঝতে পারলে? কারণ এই আনসার বেরোবে, তোমার সন্দেহ হবে, তার মানে এটা নয় সেটা ভুল। তোমাকে দেখতে হবে কি কনসেপ্টটা ঠিকঠাক অ্যাপ্লাই করলে নাই করলে না, ব্যাস তাহলেই হবে। এবার আসছি পরের পার্টটাতে। আচ্ছা, লেখা হয়ে গেছে? অব্রদীপ লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এবার আসছি পরের পার্টটাতে। এখানেও রিফ্লেকটিভ সারফেসে আমি ইউজ করব, কিন্তু এখন ইনসিডেন্টটা যেটা হবে লাইটের, সেটা কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে না, সেটা হবে এখন সামথিং একটা কিছু অ্যাঙ্গেলে আমি থিটা নিয়ে নিচ্ছি এখন। মানে সেম অ্যাঙ্গেলে আসবে, সেম অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। তুমি ধরলাম যে এখন সেটা এখান দিয়ে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে এখান থেকে। তো যেই পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে থিটা নিচে আসবে, মানে ইলাস্টিক কলিশন যদি হয়, আমি ধরছি ইলাস্টিক কলিশনই হচ্ছে, সেই ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেল নিয়ে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি জানি যে যখন এটা আসছে সেই সময় যেই মোমেন্টামটাকে সে নিয়ে আসছে, সেই মোমেন্টাম পি দ্যাট ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এটা হলো ইনিশিয়ালটা, এবং তার দুটো কম্পোনেন্ট আমি পাবো। এটা থিটা মানে এটাও হবে থিটা, এবং সেই ক্ষেত্রে এইটা কত হয়ে যাবে না পি আই কস থিটা। তার মানে আমি বলতে পারি এইচ বাই ল্যামডা কস থিটা কোন দিকে আসছে, কোন দিকে আসছে না আই ক্যাপের দিকে, এক্সের দিকে। এই দিকে তুমি কত পাবে? পি আই সাইন থিটা। ভেক্টর ফর্মে লিখলে আমি বলতে পারি এইচ বাই ল্যামডা সাইন থিটা। আচ্ছা, কোন দিকে আসছে এটা? নিচের দিকে, মানে মাইনাস ওয়াইয়ের দিকে, মানে মাইনাস জে ক্যাপ মাইনাস। আচ্ছা, যদি ইলাস্টিক কলিশন হয়, তার মানে বলতে পারছি যদি আমি ইনিশিয়ালটাকে বলি যে পি আই মানে এইচ বাই ল্যামডা, তাহলে ফাইনালিও সেটা এইচ বাই ল্যামডা নিয়েই ফিরবে। বলা যায় তো, কারণ ইলাস্টিক মোমেন্টাম কনজার্ভ থাকবে। মোমেন্টাম যদি কনজার্ভ থাকে, তাহলে ফাইনাল মোমেন্টামটা কত হবে? দ্যাট ইজ সেম এইচ বাই ল্যামডা। তো এইচ বাই ল্যামডা নিয়েই সেটা ফিরবে। যদি এটা থিটা হয়, তার মানে আমি বলতে পারি এইটা হচ্ছে থিটা। তাহলে দুটো কম্পোনেন্ট এখানেও পাবো, এখানে কত আসবে? এইচ বাই ল্যামডা সাইন থিটা, কোন দিকে? মাইনাস জে ক্যাপের দিকে। সো মাইনাস এখানে জে ক্যাপ। এখানে কি আসবে? মাইনাস এক্সের দিকে কস থিটা কম্পোনেন্ট পাবো, তাহলে মাইনাস এইচ বাই ল্যামডা কস থিটা কোন দিকে? আই ক্যাপ। তো এখন যদি আমি এটাকে ভেক্টর ফর্মে লিখি, তাহলে আমি লিখতে পারি যে পি আই, এই ভেক্টর মানে কত হবে? এইচ বাই ল্যামডা কস থিটা আই ক্যাপ, ওখানে কত আসছিল? মাইনাস এইচ বাই ল্যামডা সাইন থিটা জে ক্যাপ। কেউ লিখো না, এখন ভালো করে বুঝে নাও। ফাইনাল কত হবে? ফাইনাল আমি লিখতে পারি কত আসছিল? মাইনাস এইচ বাই ল্যামডা কস থিটা আই ক্যাপ, এখানে কত আসছিল? মাইনাস এইচ বাই ল্যামডা সাইন থিটা জে ক্যাপ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা বার করে ফেলো এখান থেকে। ডেল্টা পি কত আসবে? পিএফ মাইনাস পিআই। তাহলে পিএফ মাইনাস পিআই যদি আমি করি, তাহলে এটা মাইনাস যদি ওটা করি, তাহলে এখান থেকে কস কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? সরি, কস কম্পোনেন্টটা না, কসটা মাইনাস আছে এখানে, তাহলে কস কম্পোনেন্টটা যোগ হবে। তাহলে পিএফ এটা করলে আসবে তোমার মাইনাস এইচ বাই ল্যামডা কস থিটা আই ক্যাপ। আর এখানে মাইনাস মাইনাস প্লাস, আর ওটা ক্যান্সেল হবে, মানে সাইন থিটা কম্পোনেন্টটা তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে।
আচ্ছা তোমরা কত দূর অবধি শুনতে পেয়েছিলে? আর ডেল্টা পি এর ভ্যালুটা আপনি বের করলেন অত দূর। আচ্ছা ডেল্টা পিটা হলো এফ কত হবে ডেল্টা পি বাই ইউনিট টাইম, তাহলে কত আসবে এটা মাইনাস 2h বাই ল্যামডা কস থিটা আই ক্যাপ, মড অফ এফ কত চলে আসবে 2h বাই ল্যামডা কস থিটা, যদি n খানা ফোটনস হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কত বলবো nh বাই ল্যামডা কস থিটা। এইটা হয়ে যাবে ফোর্স যদি কোনো একটা থিটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় ফোটন, তাহলে এই পরিমাণ ফোর্স সে অ্যাপ্লাই করবে। তোমরা দেখো ভেবে থাকা একটা কোয়েশ্চেন থাকতো যেটা কোনো বলকে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হলো দেওয়ালে, যখন সেটা রিবাউন্ড করবে ইলাস্টিকে তখন কত পরিমাণ ফোর্স জেনারেট হবে, 11-এ পড়তে মনে পড়ছে? সেইটাই এখানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ স্যার। চলো লিখে নাও। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে চলো। এবার দেখো নেক্সট একটা টার্ম আছে যে টার্মটাকে আমরা বলি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, যদি তোমাকে কেউ বলে যে এত পরিমাণ ইন্টেন্স লাইট আমি পেলাম, এর মানে হচ্ছে যে কতটা পরিমাণ এনার্জি ওই সার্টেন এরিয়াটার ওপরে পড়লো। যদি এরিয়া বেশি হয়ে যায় ইন্টেন্সিটি কমে যায়। তুমি ভেবে দেখো যখন আমরা টর্চের লাইটকে ফেলি তখন সেই টর্চের লাইট যখন সামনের দিকে যাবে, যদি এরিয়াটা খুব ছোট হয় লাইটটা সেখানে অনেক জোরভাবে পড়ে, মানে ইন্টেন্সিটি লাইট অনেক বেশি পাই আমরা। যদি এরিয়াটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি আমরা কম পাই। তো যদি লাইটের এরিয়াটা বাড়ে, যার উপরে লাইটটা এনার্জিটা যেখানে পড়লো তার যদি এরিয়া বাড়ে সেই ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি বেশি মানে কম পাবো, কম হলে বেশি পাবো। আচ্ছা ইন্দ্রাণী ওরা পাঠিয়ে দিচ্ছে আমাকে, তুমি একটা কাজ করো আমার এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ করে তোমার নাম্বারটা পাঠিয়ে দাও। আমি কিছু ভিডিওস তো তৈরি করতে হয় কোয়েশ্চেন্সগুলোর ওপরে, মানে এটা আমি এক সেকেন্ড এটা আমি মানে নিজেই তৈরি করি এই ভিডিওসগুলো। তো তোমরা তাহলে আমি কোয়েশ্চেন আনসার কিছু ইম্পর্টেন্ট করাই এগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমি একটা করছি এই মুহূর্তে, এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। তুমি এই নাম্বারে জাস্ট তোমার নামটা লিখে আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দাও, এক্ষুনি নাম্বারটা লিখে নাও, জাস্ট নামটা লিখে। 2 তো? হ্যাঁ 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 7300224026 লিখেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে আমাকে জাস্ট তোমার নামটাকে লিখে একটুখানি হোয়াটসঅ্যাপ করে দেবে, যাতে করে যখন আমি এগুলো করবো তখন তোমাকে পাঠিয়ে দিতে পারি। যেমন তো অপ্রতিভা সৃজিত পাঠিয়েছিল আমাকে। চলো কি বলছিলাম, হ্যাঁ তো ইন্টেন্সিটি যেটা হবে এর মানে কি কতটা পরিমাণ এনার্জি পড়লো পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে, এটা কি বলছে আমরা ইন্টেন্সিটি। এনার্জি আমরা জানি এনার্জি কত হয় hc বাই ল্যামডা a ইন্টু টি। আর একটু আগে আমরা এটাও দেখলাম যে যদি আমি ইউনিট এরিয়ার উপরে কথা বলি তাহলে এখান থেকে আমি বলতে পারি যে h বাই ল্যামডা এটা আমাকে মোমেন্টামের কথা বলছে, এবং h বাই ল্যামডা জিনিসটাকে আমি অ্যাজ এ ফোর্সও দেখতে পারি, কারণ 2nh বাই ল্যামডা কস থিটা কিংবা nh বাই ল্যামডা কিংবা 2nh বাই ল্যামডা এই ধরনের টার্মগুলো আমাকে
ফোর্স সম্বন্ধে বলছে, তাহলে আমি বলতে পারি এইচ বাই ল্যামডা মানে এই পোর্শনটাকে যে আমি ফোর্স, তাহলে আমি লিখতে পারি যে এফ সি ডিভাইডেড বাই ল্যামডা এ টি, সরি এফ সি বাই ল্যামডা ইন্টু এফ সি বাই এ ইন্টু টি, এ ইন্টু টি, কারণ এইচ বাই ল্যামডাটা আমাকে ফোর্সকে ইন্ডিকেট করে। এখন যদি আমি বলি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টি, কিংবা আমি চাইলে এটাকেও বলতে পারি, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এরকমভাবে লেখো তুমি, তাহলে আমি এখান থেকে আমি বলতে পারি এই জায়গাটা থেকে যে ফোর্স এটার মানে কত হবে, আই এ টি বাই সি লেখা যায়। ফোর্স মানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, ফোর্স মানে আই এ টি বাই সি হবে। এখন যদি এটা হয় যে ইউনিট টাইমে হয়, ইউনিট এরিয়ার ওপরে, যে অ্যাট ইউনিট টাইম অ্যান্ড ইউনিট এরিয়া, সেই ক্ষেত্রে এ আর টি এর ভ্যালু 1 হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে এফ কত আসবে, আই বাই সি। স্যার এই নাম্বারটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার আমি দেখলাম কিন্তু মানে এটা তো দেখাচ্ছে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে। সেই গো, তুমি ঠিকঠাক লিখেছিলে? হ্যাঁ আমি তো লিখলাম 7300240246। ওটাই ভুল লিখেছো, 73002240। আচ্ছা আপনি আরেকবার লিখে দিন। 730024 লিখেছো, তখন 224 লেখো, বুঝতে পারলে? 7300224026, আচ্ছা বুঝতে পারলে? এইটাতে পাবে। হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো, এই যে তুমি ফোর্সটাকে পেলে, যখন পারফেক্টলি রিফ্লেকটিভ সারফেস হয় আর পারফেক্টলি অ্যাবজর্পটিভ হয়, আমি জানি যে অ্যাবজর্পটিভের ক্ষেত্রে যা হবে রিফ্লেকটিভে তাই হবে। এটা বেসিক্যালি অ্যাবজর্পটিভের জন্য লিখলাম আমি। যদি রিফ্লেকটিভ হয় সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এই যে ফোর্সটাকে পাবে এটা যে পারফেক্টলি অ্যাবজর্পটিভের জন্য, যদি আমি রিফ্লেকটিভ নিই সেই ক্ষেত্রে কি হবে, দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, 2i বাই সি হয়ে যাবে, বুঝতে পারলে? এই হবে কেসটা, লিখে নাও। হলো? ওটাকে পাঠিয়ে দিও আমাকে। আজকের মতন এতটা থাক, ফটো ইলেকট্রিক এফেক্টের এই পার্টগুলো, একটা পার্ট এখনো বাকি আছে, নেক্সট দিনকে মানে কালকে আবার দেখা হবে। চলো টাটা, তোমরা লিখে নাও, আমাকে পাঠিয়ে দাও ওটা।